10 দিনের রিমান্ড শেষ না হতেই আরও 38 দিনের রিমান্ডে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। সংবিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না এবং নিজের ফাঁসি নিজে কামনা করে তাহলে আদালত তাকে ফাঁসি দিতে আই উইটনেস বা এভিডেন্সের প্রয়োজন হয় না। এমনটাই ঘটতে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। চিন্ময় কৃষ্ণ প্রভু ইতিমধ্যেই রিমান্ডে তিনি তার সমস্ত অপকর্মের কথা স্বীকার করে নিলেন এবং তিনি এটাও স্বীকার করলেন যে ইসকন নেতা নয়, ধর্মীয় প্রচার নয়, বরং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য এবং সেজন্যই তিনি কাজ করে যাচ্ছিলেন। তার রিমান্ডে দেওয়া বক্তব্য যদি আপনি শোনেন তাহলে আপনিও চিন্ময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চাবেন। তো চলুন দর্শক, এবার রিমান্ডে তার দেওয়া যে তথ্য, সেই তথ্যে কি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সে তথ্যগুলো আমরা দেখব এবং তাকে নিয়ে ইন্ডিয়ার যে পরিমাণ ষড়যন্ত্র শুরু করছে তাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে কোনো সময় যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে। চলুন দর্শক, এবার চিন্ময় কৃষ্ণ প্রভু যে মন্দিরে কাজ করতেন সেই মন্দিরের খাদেমিনরা চিন্ময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চাচ্ছে এবং কেন তারা রাজসাক্ষী হিসাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছে। এক এক করে সমস্ত তথ্যগুলো আমরা দেখে আসি। ভিডিওতে লাইক দিয়ে আপনিও মতামত দিবেন যে আপনিও চিন্ময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চান কিনা। চলুন দর্শক, আমরা সেই তথ্যগুলো ডেস্ক রিপোর্ট থেকে দেখে আসি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জেলবন্দি বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস। গত দুদিনে তাকে নিয়ে নজিরবিহীন চাপানুতরের সাক্ষী থেকেছে বাংলাদেশ, যার আঁচ এসে পড়েছে এপার বাংলা তথা ভারতেও। বৃহস্পতিবার জেলবন্দি চিন্ময় কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানায় ইসকন। বেশি রাতে আসে নয়া বার্তা। বলা হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, তার সঙ্গে ইসকনের। কিন্তু চিন্ময় কৃষ্ণকে সমর্থন করা বা না করা নিয়ে কেন এত বিতর্ক, এর জবাব পেতে ফিরতে হবে অতীতে। চিন্ময় কৃষ্ণ দাস তখন চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। এছাড়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্ব তখন চিন্ময়ের কাঁধে। শান্তির বার্তা ছড়ানো যার কাজ, তিনি কি করে দেশবিরোধী কার্যকলাপে অভিযুক্ত হতে পারেন? জানা গিয়েছে গত 31 অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক বিএনপি নেতা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তার বিরুদ্ধে। মামলাকারীকে অবশ্য পরে দল থেকে বহিষ্কার করে দেয় বিএনপি। গত 25 নভেম্বর সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তার জামিন খারিজ হয়। সেদিনই আদালত চত্বরে গোলমালে জড়িয়ে পড়েন চিন্ময়ের অনুগামীরা। মৃত্যু হয় এক আইনজীবীর। পরে এই ঘটনায় নাটকীয় টুইস্ট। বৃহস্পতিবার প্রথমে বাংলাদেশের ইসকনের তরফ থেকে চিন্ময়ের সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয়। সাফ জানিয়ে দেওয়া হয় চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইসকন। তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। পরে অবশ্য বয়ান বদল করে ইসকন। নয়া বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষা করার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটি জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্বও তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। এমন দড়ি টানাটানির ঘটনা নজিরবিহীন, তবে এই প্রথম নয়। সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ আগেও বিতর্কে জড়িয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা আউটলুকে প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে গত বছর 6 অক্টোবর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় চিন্ময় কৃষ্ণের উপর সাময়িক অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা এখনো রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বে থাকতে পারবেন না কীর্তনে নেতৃত্ব নিতে পারবেন না ক্লাসও। নিষেধাজ্ঞায় নাকি জানানো হয় চিন্ময় কৃষ্ণ 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। কেন এমন বিধিনিষেধ তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। চুপ করে বসলেই ভারত। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation.
অগস্টের গোড়ায় ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হয়। পালিয়ে বিমানে চলে আসেন ভারতে। তারপর থেকে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা মাথাচাড়া দিয়েছে। এই পরিস্থিতিতে চিন্ময়ের পক্ষ নিয়ে বিবৃতি দিয়ে তাঁর অবিলম্বে মুক্তি চেয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা, কিন্তু এখনো জেলবন্দী রয়েছেন চিন্ময়। হরে কৃষ্ণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পন্দর। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো, এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি ত্রিভঙ্গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময় কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময় কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমগামী যেটা বলে এটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমনে তোমাকে কি, তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পণ্ডিতধাম থেকে বের হওয়ার 2 মাস আগে। হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? মানে হাত পা গুলো মানে মেসেজ করতাম করে, তারপর বলতো যে উনার পরনে কি থাকতো? গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাগজ ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামড়াচ্ছে, ম্যারেজ করতে বলতো। তারপর বলতো যে ওইদিকে হলে আমার এই ধরে শপথ কর বলতো। কি ধরে? কবজ শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? হলে তুই আমার সাথে এগুলো করতে হতো, এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2 বার হয়েছে। 2 বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম তিরুপতিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিরুপতি প্রভুকে জানিয়েছো। অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল? ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছে এগুলো আমি জানি না, আমি এরকম শুনি না শুনি না। তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতেছে তুই এগুলো কিভাবে জানাস? আমি একবার মানে শিবতার কথা বলতেছে, একটু মধ্যে শুনেছিলাম। হরে কৃষ্ণ, নিত্যবন্ধু গৌর দাস। আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে মানে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে
বলার মতো সেরকম গিয়েছিল না, কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবৎ আবার দেখলাম যে কি আমি রাত্রে ঘুমাতাম, তখন কি করতো রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম, মঙ্গলবারের সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে, তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত, আওয়াজ দিত, প্রচুর পরিমাণে আওয়াজ দিত। উঠতাম না আমি, তাহলে আসে ডেকে ওকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম। এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। তারপরে আমি সিদরপুর রুমে ছিলাম, যখন ছিলাম উনি এখন আমাকে কিভাবে সিদরপুর আমাকে ডেকে রুমে রেখেছে, সে কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কিভাবে ওখান থেকে বের করবে, আমি কেন ওই রুমে থাকি। তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেল, কারণ কিভাবে বের করবে, কিছু না কিছু করতে হবে, না হলে তো বের করা যাবে না। তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম, 19 সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে। এখন হঠাৎ উনি আমাকে এসে বললো, এই সিদরপুরের দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে, হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই, একটা ভাগবতম নেয়। তারপরে কি হয়েছে ভাগবতম নিয়েছি। তারপরে বলেছি কি ওনার গিয়েছিল কবচ ছিল, কবচ শোয়াইছে আমাকে, স্বর্ণের কবচ ছিল কৃষ্ণদেবের। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবচ শুয়ে বল। আমি কবচ শুয়েছি। তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি, তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ তোর আর কি সিদরের সঙ্গে এই ধরনের সমসাময়িক করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখন উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমার মঙ্গল আরতিতে গামছা পরে উনি কোথায় চলে যেত, আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে সেবা করতাম, ওইখানে চলে যেত মঙ্গল আরতিতে গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো। তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলেছিলাম আমি পারবো না এগুলো, এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো। এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে, ও বিল্ডিং উনি চলে গিয়েছে। কারণ উনি চলে যাওয়ার পরেই কি হয়েছে সিদরপুর পদ্মা ভবন রয়ে গেছে, পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে। এখন ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিং এ, বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিং এ যাইনি কখনো। আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে এখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য, ম্যাচ করার জন্য ডাকতো, তখন আমি যেতাম না। এরপর পরে উনি আমার খুব ক্রোধ, বা আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ঠ্যাস মারামারি করতো, অনেক ধরনের ঠ্যাস দিত। তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, বা ওনার সাথে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে দেখে শুনতে কি হয়েছে মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি এখান থেকে চলে যাবো। তারপরে বলছি আমি রাধাষ্টমীর পরেই চলে যাব, এরকম বলে রাধাষ্টমী গেল। এরপর আমি ধামে ছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলো সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে বা নিউ ছেলে, অনেক ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধামের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে। কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের লালসায় সবাই ওরা মোহিত হয়ে গেছে, ওদেরকে পদ দিবে, হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে, একে সেক্রেটারি বানাবে ধামের, হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এই কারণে ছোট বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে, হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না। এই যে ছোট বাচ্চাদের উপর কি হয়েছে, আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য, লেখাপড়া করার জন্য। আর পরিবারে ওরা মা বাবা
সহ্য করতে পারতেছে না বিদায় ওদের দুষ্টমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে। এখন এখানে আসার পরে ওদেরকে যদি যে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায়, হ্যাঁ বেকারিতে সেবা করাচ্ছে, মানে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করায়, এরপরে ওরা রুমে যাচ্ছে। মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি। ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিন্ময়পুর রুমে ডেকে নিয়ে এসে কি করায় মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি একজন মানুষ এবং বাংলাদেশের নাগরিক, সুতরাং বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিককে দেশের সংবিধান মেনে চলা উচিত। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু বা দাস তিনি যেই পরিমাণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিলেন এবং তিনি যেইভাবে বাংলাদেশের সংবিধানকে উপেক্ষা করে তার ঘেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিলেন, সেটা কিন্তু সত্যিই সংবিধান অনুযায়ী একটা অপরাধ। সুতরাং সেই অপরাধ হিন্দু করুক বা মুসলিম করুক, হিন্দু এবং মুসলিম এই ধর্মতান্ত্রিক বিচার নয় বরং অপরাধতান্ত্রিক বিচার, সেটারই কাঠগড়ায় কিন্তু দাঁড় করাতে হয়েছে বা দাঁড় হতে হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এর কারণে যদি হিন্দুরা মনে করে যে তাদেরকে আসলেই মানে চাপে রাখা হয়েছে তাহলে সেটা হবে অন্যায়। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি যদি এই অপরাধ না করে গ্রেফতার হতেন তাহলে তিনি কিন্তু সত্যিকার অর্থে যে নির্যাতনের শিকার হচ্ছেন সেটা বলতে পারতেন। তিনি আসলে অপরাধ করছেন, সেই অপরাধ বাংলাদেশের কোনো মানুষ করলেও তাকেও কিন্তু গ্রেফতার করা হয় বা তাকেও কিন্তু একই বিচারের আওতায় আনা হয়। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি মন্দিরে থাকা যে সমস্ত মানুষদের সাথে অপকর্মগুলো করেছেন এটা তো কোনো মুসলমান বিবৃতি দিচ্ছে না বা সেটা সাক্ষী দিচ্ছে না, বরং তার সহধর্ম মানে সহপাঠী বা তিনি যাদের মানে ছত্রছায়া তাকে তারাও হিন্দু। সুতরাং এখানে কোনো মুসলমানদের ষড়যন্ত্র নয় বরং তিনি তার অপকর্মের কারণেই নিজে ফেঁসে গিয়েছে এবং এটা আদালত মনে করে। আপনিও কি আসলে মনে করেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি আসলে অপরাধী? আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।